হ্যাঁ বন্ধুরা, আমি এসে গেছি তোমাদের গল্প দাদু। আমার ইউটিউব চ্যানেল 12 মাসে তেরো তেরো পার্বণ। আগের দিনকে তোমাদের আমি টেনিদার যে চার মূর্তির গল্পের টেনিদার সিরিজের যে আমি যেটা বলেছিলাম, সেই শেঠ ঢুন্ডুরাম আর বাঘাকাণ্ড, সেই বাঘাকাণ্ডে টেনিদা যখন সরাত করে সেই গর্তের মধ্যে সেই ঝোপ ঝোপ ঝাপ দিয়ে আড়াল করা গর্তের মধ্যে শুট করে পড়ে গেল, তার পরের অংশটা আমি তোমাদের বলবো। সেখানে গিয়ে কি হলো সেইটা নিয়ে আমি আজকের পর্বটা আরম্ভ করছি। আমি আর ক্যাবলা টপাটপ নিচে নেমে পড়লাম। নেমেই দেখি কোথাও কিছু নেই, না টেনিদা, না গজেশ্বর, না স্বামী গুড়গুড়ানন্দ বা সেই ছেঁড়া দাড়ির টুকরো টুকরোও নেই। ব্যাপারটা কি? খচাংপুর দল টেনিদাকে ভ্যানিশ করে দিয়েছে? কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না। ক্যাবলা আমার মুখের দিকে তাকিয়ে বললো, টেনিদা তো এক্ষুনি পড়লো, তারপর কথাও বললো, গেল কোথায় রে? আমি ততক্ষণ কিছুটা আবছা আলোয় তাকিয়ে চারদিকে দেখে সেই কাঁকড়া বিচেটা খুঁজছিলাম, কেন সেই যে গজেশ্বরকে কাঁকড়া বিচে কামড়ে দিয়েছিল, সেটা যদি আমাকে কামড়ায় তাহলে আর দেখতে হবে না। যাই হোক, সেটা আশেপাশে কোথাও ল্যাজ উঁচু করে দাঁড়িয়ে আছে কিনা সেটা আমাকে ভালো করে দেখতে হবে। নাহলে মোক্ষম ছবলে গজেশ্বরের কোনো ক্রমে সামনে আমাকে মারলে তার দেখতে হবে না। পটলডাঙ্গার প্যালাজার মার্কা প্যালাজার সঙ্গে সঙ্গেই পঞ্চত্ব প্রাপ্তি। ক্যাবলা আমার মাথায় একটা থাবড়া করলো, এই টেনিদা গেল কোথায়? আমি কি করে জানবো? তুই আর আমি তো একসাথেই নামলাম নিচে। ক্যাবলা নাক চুলকে বললো, বুড়ি তবজিৎ তো তাজ্জব কাবাত। ও তো পশ্চিমে ছিল, ও মাঝে মাঝে হিন্দি বেরিয়ে যায় মুখ দিয়ে। হাওয়ায় মিলিয়ে গেল নাকি? কিন্তু পটলডাঙ্গার টেনিদা, আমাদের জাঁদ্রের লিডার, এত সহজে হাওয়ায় মিলিয়ে যাবে যাওয়ার তো পাত্র নয়। তৎক্ষণাৎ টেনিদার গলার শরীরে আওয়াজ ফেললো, ক্যাবলা প্যালা চলে আয়, শিগগির শিগগির, ভীষণ ব্যাপার। যাব কোথায়? কোনখান থেকে ডাকছো? এই যে সত্যিই ভূতের ব্যাপার দেখছি। আমার মাথার চুলগুলো তখন করাত করে খাড়া হয়ে দাঁড়িয়ে উঠলো। ক্যাবলা বলল, টেনিদা তুমি কোথায়? তোমার তোমার টিকিট ডগাটাও যে দেখা যাচ্ছে না। কোথায় আবার? টেনিদার অশরীরী স্বর, আমি একতলায়। একতলায় মানে? টেনিদা এবার দাঁত খিঁচে বলল, কানা নাকি? সামনের দেয়ালে গর্ত দেখতে পাচ্ছিস নে? আরে তাই তো, সেখানে একটা ইটের দেওয়ালে একটা গর্ত রয়েছে। এগিয়ে দেখি, মা, তার সঙ্গে একটা মানানসই মইও লাগানো রয়েছে, যাকে বলে একদম খাস মোহর। টেনিদা বলল, নেমে আয়, এখানে ভয়ঙ্কর কাণ্ড, একদম লোমহর্ষক ব্যাপার। হ্যাঁ, আমি বলে উঠলাম। ক্যাবলাই আগে মইতে নিচে নেমে গেল, পেছন পেছন আমি। সত্যিই তো একতলাই বটে। যেখানে নামলাম সেটা একটা লম্বা হলঘরের মতো। কোত্থেকে আলো আসছে আমি জানি না, কিন্তু বেশ পরিষ্কার। তার একদিকে একটা ইটের উনুন, গোটা 2-3 ভাঙা হাঁড়িকুড়ি, আর কোণে ছাই পাশ, আর মাঝখানে রয়েছে টেনিদা দাঁড়িয়ে, হাঁ করে দাঁড়িয়ে। ওধারে হাবুল সেন পড়ে আছে, একেবারে ফ্ল্যাট। হাবুল সেন এখানে? টেনিদা হাবুলের দিকে আঙুল বাড়িয়ে দেখলো, ওই দেখ। ক্যাবলা বললো, হাবুল? আমি বললো, অমন করে আছে কেন? টেনিদার গলা কাঁপতে কাঁপতে বললো, নিশ্চয়ই ওকে খুন করে রেখে গেছে। আমার যে কি হলো জানি না, খালি মনে হতে লাগলো ভয় আমি একটা কচ্ছপ হয়ে যাচ্ছি। আমার হাত পা একটু একটু করে পেটের মধ্যে ঢোকার চেষ্টা করছে। আমি পিঠের উপরে শক্ত খোলাটা আছে সেটার মধ্যে একটা ঢোকার চেষ্টা করছি, যেমন কচ্ছপ ঢুকে যায়। আর একটু একটু করে গুড়গুড়িয়ে হাঁটতে হাঁটতে আমি একবারে জলের মধ্যে গিয়ে নামবো, মানে আমি নিজেকে কচ্ছপ ভেবেছিলাম ভাবছি। কোনো মতে বলতে হলো, ওটা হাবুল সেনের মৃতদেহ। কথা নেই বার্তা নেই, ট্রেনের হঠাৎ ভেউ ভেউ করে কেঁদে উঠল। ওরে হাবলা রে, তোর কি হলো রে? তুই কেন খামোকা এমন করে বেঘরে মারা গেলি রে? ওরে কলকাতায় তোর দিদিমাকে গিয়ে আমি কি বোঝাবো রে? ওরে কে আর আমাদের এমন করে আলু কাবলি আর ভীমনাগের সন্দেশ খাওয়াবে রে? বলে টেনিদা কাঁদতে আরম্ভ করলো। ক্যাবলা বললো, আরে জি রো মত, আগে দেখো জিন্দা আছে কি মুর্দা গেছে। আমারও খুব কান্না পাচ্ছিল। আবুল প্রায় ওর দিদিমার ভাড়া লুট করে আমাদের আমের আচার, কুলচুর এসব এনে খাওয়াতো। সেই আমের আচারের কৃতজ্ঞতায় আমার বুকের ভেতর তখন হায় হায় করতে লাগলো, বড় দুঃখ হচ্ছে।
আমি কোচা দিয়ে নাক টাক মুছলুম, আবার কি বিচ্ছিরি সব কান্না পেলে আমার কেমন যেন সর্দি বেরিয়ে যায়। বার তিনেক আমি নাক টেনে বললাম, আলবাত মরে গেছে, নইলে অমন করে কাঁদে অমন করে পড়ে থাকবে কেন? ক্যাবলাটার সাহস আছে, সে গুটি গুটি এগিয়ে হাবুলের পেটে একটা মারাত্মক খোঁচা মারল। আর কি আশ্চর্য ব্যাপার, অমনি মৃতদেহ উঠে বসলো ধর্মড়িয়ে। বাপরে, ভূত হয়েছে বলে আমি একটা লম্বা লাফ দিলাম। আর লাফ দিয়ে উঠতেই টেনিদার খাঁড়ার মতো নাকের এসে এমন একটা শক্ত ধাক্কা আমার লাগলো যেন আমার মাথাটা যেন ভেঙে গেল। কি শক্ত নাক রে বাবা, মনে হলো চাঁদিটা ফুটো হয়ে গেছে। নাক গেল বলে টেনিদা এমন একটা নাক গেল বলে এমন একটা হাঁক ছাড়লো, আর ধপাস করে আমি মেঝেতে বসে পড়লো। আর তক্ষুনি দিব্যি ভালো মানুষের মতন ভাবুন বলে উঠলো, এক হাঁড়ি রসগোল্লা খাইয়া খাসা করে ঘুমাইতে আসিলাম, আর দিলি ঘুমটার দফা সাইরা। তখন আমার একটা খটকা লাগলো। ভূতের তো নয় এটা কথা, ভূতেরা তো চন্দ্রবিন্দু দিয়ে কথা বলে, এ তো বেশ ঝরঝরে বাংলা বলছে, আর পরিষ্কার ঢাকাই বাংলা। টেনিদা খ্যাচ খ্যাচ করে বললো, আহা কি এমন রাজসজ্জে পেয়েছিস রে যে নবাবি চালে ঘুমোচ্ছে। এদিকে আমরা ওকে খুঁজে মরে হতচ্ছাড়ার আক্কেলটা দেখা একবার এখানে দিব্যি শুয়ে শুয়ে নাক ডাকছে। হাবু আয়েস করে একটা হাই তুলে উঠলো, এক হাঁড়ি রসগোল্লা, সাঁইটা জব্বর ঘুমখানা আইছিল। তা গজাদা কই, গজাদা স্বামীজি কই গেলেন? টেনিদি বললো, ইস কি খাতির, স্বামীজি গজাদা। হাবুল সেন বললো, খাতির হইব না, কাল বিকেলে আইসি, সেই থেকে সমানে খাইতাছি। কি আদরযন্ত্র করছে, মনে হলে যেন ঠিক মামার বাড়ি আইসি। তা তারা গেল কই? হাবুল সেন বললো, তারা গেল কই সে আমি জানবো কি করে? তুই বলবি, তুই কি করে তাদের পাল্লায় পড়লি, আর এখানেই বা এলি কি করে? কেন শুন না, একটা লোক আইসা আমারে কইল, খোকা এই পাহাড়ের তলায় গুপ্তধন আইসে, নিবা তো আইসো। বড়লোক খাওয়ানোর এমন সুযোগ আমি ছাড়ুম কেন? এখানে চলে আসছি। স্বামীজি গজাদা আমারে কি যত্ন করলো, কি খাওয়াইছে। টেমিতে ভ্যাংচি করে এলো, কি আর কব, এখানে উনি বসে বসে রাজভোগ খাচ্ছেন, আমরা ওদিকে চোখে অন্ধকার দেখছি, খুঁজে মরে যাচ্ছি। ক্যাবলা বললো, থাক এখন ওসব কথা থাক, এই গর্তের মতো ওরা কজন থাকে রে? জনচারে খইব। কি করতো, কেমনে যেমন একটা কলের মতন কিছু আইছিল যন্ত্র, সেইটা দিয়ে খুটুর কি যেন ছাপাইতো, আর সেই কলটা তো দেখছি না। চা গেল চলে গেল নাকি? আহারে বড্ড ভালো খাইতে আছিলাম। হাবুলের বুক ভেঙে দীর্ঘশ্বাস ফেললো, একটা বেরিয়ে এলো। থাক তোর খাওয়া। টেনে ধরলো, চল এবার আমাদের সাথে বেরিবি, চল। আমরা সময় মতন এসে পড়েছিলাম বলে খাইয়ে দেয়, নাহলে তোকে মেরেই ফেলতো। হ্যালো মোটা করে শেষে কাটলেট ভেজে খেত। ক্যাবলা তখন বলে উঠল, বাজে কথা বন্ধ কর। হ্যাঁ রে আবুল, ওরা কি ছাপতো রে? কেমন কইরা কই, তবে ছবির মতন কি সব ছাপাইতো। ছবির মতন কি সব? ক্যাবলার নাক চুলকোতে লাগলো। পাহাড়ের গর্তের মধ্যে চুপি বাংলোতে লোক এলেই তাড়াতে যাইতো, জঙ্গলের মধ্যে একটা নীল মঠর, সে ঢুন্ডুরাম। ব্যাপারটা তো খুব সুবিধার মনে হচ্ছে না। টেনিদা বলল, চুলোই যাক ঢুন্ডুরাম, হাবুলকে পাওয়া গেছে, ঢের বিপদাপন মিটে গেছে। ওরা নয় হাঁড়িভর্তি রসগোল্লার সামনেছে, কিন্তু আমাদের পেটে যে ছুঁচোর কীর্তন গাইছে রে, চল বেরোই এখান থেকে। আমি বললাম, আবার ওই মইবে? হাবুল বলল, মই কেন, এখান থেকে তো যাওয়ানোর রাস্তা আছে। কোন দিকে রাস্তা? ওই তো সামনে দেখতে পাইতেছ না? হাবুল দেখিয়ে দিল। হলের মধ্যে একটা সুড়ঙ্গের মতন একটা পেছন দিকে দেখি, ওমা একেবারে যে সে পাহাড়ের কোলে খোলা মুখ, আর কাছেই সেই নদীটা, সেই শালবন যেখানে আমি গিয়ে পড়ে গেছিলাম হালুম ডাক শুনে। ক্যাবলা বললো, কি আশ্চর্য, তুই তো ইচ্ছে করলেই পালাতে পারতিস সেখান দিয়ে। হাবুল বলল, পালাইতে যাবো কেন, অমন আরামের খাওয়ান দাওয়ান,
ভাবছিলাম 2-4 দিন থাইকা স্বাস্থ্যটা একটু ভালো করিয়া তবে যাইব। ট্রেনিদার খিচে ভালো কইরা কত ছাড়া পেটুক দাস, তোর যদি গজেশ্বরের কাটলেট বানিয়ে খেত তাহলে তোর উচিত শিক্ষা হতো। কিন্তু বলতে বলতেই হঠাৎ সেই মোটর ঘরের আওয়াজ গর্জন। মোটর আবার কোত্থেকে? আবার কি সে ঢুন্ডুরাম? হ্যাঁ, ঢুন্ডুরামই বটে, সেই নীল মোটরটা। কিন্তু এদিকে আসছে না, জঙ্গলের মধ্যে দিয়ে দূরে চলে যাচ্ছে ক্রমশ। তারপরে পাতার আলে কোথায় যেন মিলিয়ে গেল, যেন আমাদের ভয়ে ঊর্ধ্বশ্বাসে পালালো ওটা। আমি স্পষ্ট দেখলুম সেই মোটর কারে এক মুঠো দাড়ি যেন উঠছে হয়, তামাক খাওয়া, লালচে পাকা পাকা দাড়ি, সেই যেমন ট্রেনে দেখেছিলাম স্বামী ঘুটঘুটানন্দের দাড়ি। দূরে সে ঢুন্ডুরামের নীল মোটরটা চলে যেতেই ক্যাবলা বললো চুক 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 চুক। ট্রেনে বললো কি হল রে ক্যাবলা? কি আর হবে, চিড়িয়া ভাগলবা। চিড়িয়া ভাগলবা মানে? আমি বললাম বোধে চিড়ে টিড়ে ভাগ হবে। চিড়ে কোথায় পেলি রে ক্যাবলা? দে না চারটি খাই, বড্ড খিদে হয়েছে। ক্যাবলার নাক খুঁজছিল, বহুত হওয়া, আর ওস্তাদি করতে হবে না। চিড়ে নয় রে বেকুব, চিড়ে নয়, চিড়িয়া ভাগলবা মানে পাখি পালিয়েছে। আমি বললাম পাখি না পালায় নই তো, গাছে দুটো কাক বসে আছে। ক্যাবলা বললো ধুত্তর, পেলাটার মগজে খালি বাসক পাতার রস আর শিঙি মাছ ছাড়া কিচ্ছু নেই। সে ঢুন্ডুরামের মোটর কারে করে সব কটা পালালো। স্বামী ঘুটঘুটানন্দের দাড়ি দেখতে পাসনি? পালিয়েছে তো কি হয়েছে? ট্রেনটা বলে আপদ গেছে। আবুল তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমুচ্ছিল, একখানি রসগোল্লার নেশা তখন ওর কাটেনি। হঠাৎ আলোর খোঁচা খাওয়া প্যাঁচার মতন চোখ মেরে বলে, আহা হা, গজাদা চইল হলো, বড় ভালো লোক আছিল গজাদা। কেবল তুই থাম হাবুল, বেশি বক বক করিস। গজাদা ভালো লোকই বটে। এই তো বাংলা থেকে আমাদের তাড়াতে চাই, আর পাহাড়ের গর্তের মধ্যে বসে খুটুর খুটুর করে কী সব ছাপে। এটা একটা কিছু মতলব আছে। আর শেঠ ঢুন্ডুরাম কি মনে করে এই নীল মোটর গাড়ি নিয়ে এই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায়? ক্যাবলা পন্ডির মতন মাথা নেওয়া উঠলো, আমি বুঝতে পেরেছি। ট্রেনিদা বললো, খুব যে ডাঁটের মাথায় করছিস, কি বুঝেছিস বলতো? ক্যাবলা সে কথা জবাব না দিয়ে চোখ পাখি আমাদের দিকে বললো, তারপর গলাটা ভীষণ গম্ভীর করে বললো, আমাদের দলে কাপুরুষ কে? এমনভাবে কথাটা বললো আমার পালাজোড়া পেটে আবার গুড়গুড় করতে হতো। একবার অঙ্কের পরীক্ষার দিনে পেট ব্যথা হয়েছিল, মটকা মেরে পড়েছিল। মেজদা তখন ডাক্তারি পড়ে। আমার পেট ব্যথা শুনে সে একটা 8 হাত লম্বা সিরিঞ্জ নিয়ে আমার পেটে ইঞ্জেকশন দিতে এসেছিল। আর তক্ষুনি পেটের ব্যথা ঊর্ধ্বশ্বাসে আর পালাতে পথ পায়নি। ক্যাবলার দিকে চেয়ে মনে হচ্ছিল সেরকম ইঞ্জেকশন নিয়ে আমার বোধহয় তাড়া করেছে। আমি প্রায় বলেই ফেলেছিলাম একমাত্র আমি কাপুরুষ, কিন্তু সামলে নিলাম, বললুম না কথাটা। ট্রেনিদা বললো, কে কাপুরুষ? কেউ কাপুরুষ না, আমরা সবাই বীর পুরুষ। তাহলে চলো যা যাক। কোথায়? ওই নীল মোটরটাকে পাকড়াও করতে হবে। বলে কি পাগল না পাঁপড় ভাজা? মাথা খারাপ না পেট খারাপ? মোটরটা কি ঘুটঘুটানন্দের লম্বা দাড়ি যে হাত বাড়লে পাকড়াও করলেই হলো? আবুল সেন বলল, পাকড়াও বা করবা কেমন কইরা? উইরা যাবে নাকি? ক্যাবলা বললো, চল বড় রাস্তায় যাই, ওইখান দিয়ে অনেক লরি যাতায়াত করে, তাদের কিছু পয়সা দিলেই আমাদের তুলে নেবে। ততক্ষণ নীল মোটর দাঁড়িয়ে থাকবে বুঝি? ট্রেনিদা বলে উঠল, নীল মোটর আর যাবে কোথায়? বড় যে রামগড়, আর আমরা রামগড়ে গেলেই ওদের ধরতে পারবো। আর যদি না পাই, আমি তখন জিজ্ঞেস করলাম, আবার ফিরে আসবো। কিন্তু মিথ্যে এত দৌড়ঝাঁপের মানে কি? ট্রেনিদা বললে, খামোকা ওদের পিছন ধাওয়া করেই বা লাভ কি হবে? পালিয়েছে, আপদ গেছে। এবার বাংলোয় ফিরে প্রেম সে মুরগির ঠ্যাং চর্বণ করা যাবে। সব বিচ্ছি হাসি ঠাঁচি আর শুনতে হবে না রাত্রে। ক্যাবলা বুক থামলো, কবি নেই, আমাকে বোকা বানিয়ে চলে যাবে ওরা,
সে পটলডাঙ্গার বদনামে আমি সহ্য করব না। আর পটলডাঙ্গা থাকা যে যাবে না, সোজা গিয়ে আলু পোস্তে গিয়ে আস্তানা দেবে, ওসব চলবে না দোস্ত। তোমরা সঙ্গে যেতে না চাও না গেলে আমি একাই যাব। টেনিদা বললো একা? হ্যাঁ একা। টেনিদা আর কি বলবে, চল আমরাও তাহলে বেরিয়ে পড়ি। আমি শেষবারের মতন চাঁদির ওপর খানিকটা চুলকে নিয়ে বললুম চলো। কিন্তু ওদের সঙ্গে যে গজেশ্বর আছে, কাঁকড়া বিছের কামড় সেবার একটু জব্দ হয়েছিল বটে, কিন্তু আবার যদি হাতের মুঠোয় পায় তাহলে সকলকে কাটলেট বানিয়ে দেবে। পেঁয়াজ চচ্চড়িও করতে পারে, কিংবা পোস্তর বড়া, কিছুই বলা যায় না। কিংবা পটল দিয়ে শিঙি মাছের ঝোল। ক্যাবলা 3টে দাঁত বের করে আমাকে যাচ্ছে তাই একদম ভেঙচে দিল, তাহলে তুই থাক এখানে, আমরা চললুম। পটল দিয়ে শিঙি মাছের ঝোলকে অপমান করলে আমার ভীষণ রাগ হয়, ভীষণ। পটল নিয়ে আর কি নয়। আমাদের পাড়া হচ্ছে কলকাতার সেরা পাড়া, নাম পটলডাঙ্গা। মানুষ মরে গেলে তাকে পটলতলা বলে। আমার এক মাস্তুতো ভাই আছে, তার নামও পটল। সে একসঙ্গে 150 আলুর চপ, 2খানা বেগুনি খেতে পারে। সর্দির একটা পাঁঠা ছিল, সেটার নামও পটল। সে মেজদার একটা শখে সাদা নাগরাকে 7 মিনিট 13 সেকেন্ডের মধ্যে চিবিয়ে খেয়ে ফেলেছিল। ঘড়ি মিলিয়ে দেখেছিলাম আমি। আর শিঙি মাছের কথা কে না জানে? কোন কোন মাছের শিং আছে? মতান্তরে ওকে সিংহ মাছও বলা যায়। মাছের রাজ্য হলো ওই সিংহ। তোরা কি খাস বল বাবু? আলু, পোনা মাছ। আলু শুনলে আমার মনে পড়ে আলু চটকানো, ফ্যাদাতে আলু কাটে। সেই সঙ্গে পণ্ডিত মশাই বিচ্ছিরি গাঁটটা, সেই গাঁটটা মেরে মাথায় আলু করে দেয়। আর পোনা, লোকেও এক কথা বলে ছানা পোনা। কে একটু কোথায় সিংহ আর কোথায় পোনা, কোনো তুলনা হয় না। রামশ্চন্দ্র। আমি সব তত্ত্বকথা ভাবছি, বলিনি, কিন্তু ভাবতে এত উত্তেজনা আমার কান কটকট করছে। হঠাৎ দেখি ওরা দল বেঁধে এগিয়ে যাচ্ছে আমাকে ফেলে। অগত্যা পটল আর শিঙি মাছের ভাবনা করে আমাকে ওদের পেছনে ছুটতে হলো। একা থাকে নাকি, পাগল। বড় রাস্তা আমাদের বাংলো থেকে মাইল 1.5 দিকে। যেতে যেতে কাঁচা রাস্তায় আমাদের মোটরের চাকার দাগ দেখতে পাচ্ছি। এক জায়গায় দেখলাম একটা শালপাতার ঠোঙা পড়ে আছে, নতুন টাটকা শালপাতার ঠোঙা। কেমন কৌতূহল হলো, ওরা দেখতে না পায় এমন চট করে তুলে নিয়ে শুঁকে দেখল। নির্ঘাত সিঙ্গারা, এখনো তার খুশবু বেরোচ্ছে। এই ছোট লোক সবগুলো খেয়ে গেছে, এক হাতটা ফেলে রেখে যেতে পারতো না? ক্ষতি কি ছিল? এই পেলা, মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লি কেন রে? টেনিদা হাঁক শোনা গেল। এমনই খিদে পেয়েছে, গানে অর্ধভোজন হচ্ছিল, সেটা ওদের সইল না। চটপট ঠোঙাটা ফেলে দিয়ে আবার আমি ওদের পেছনে হাঁটতে লাগলো। হাঁটছি, ভারী মন খারাপ হয়ে গেল। ঠোঙাটা আরেকটু শোঁকার ইচ্ছে ছিল, একটা গভীর বাসনা ছিল আমার মনের মধ্যে ঠোঙাটা একটু ভালো করে শুঁক, কিন্তু সেটা আর হলো না। ওমা, বড় রাস্তায় এসে পড়েছি, দেখি ভোঁক 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 একটা লরি আসছে। আমি হাত তুলে বলতে যাচ্ছিলাম রোককে, কিন্তু ক্যাবলা আমার হাত চেপে ধরল। বললে, কী যে করিস, গাড়লের মতন ঠিক নেই, ওটা তো রামগড় থেকে আসছে, ওরা তো উল্টো দিকেও যেতে পারে। তুই একটা ছাগল, দেখছিস না কাঁচা রাস্তার উপরে মোটর গাড়ির চাকা কীভাবে বাঁক নিয়েছে? অর্থাৎ নির্ঘাত ওরা রামদিকের দিকেই গেছে, উল্টো দিকে হাজারিবাগ, সেদিকে যায়নি। ইস, ক্যাবলাটার কি বুদ্ধি! এই বুদ্ধির জন্যই ও ফার্স্ট ডিভিশন হয়ে ফার্স্ট প্রমোশন পায়, ও ফার্স্ট ক্লাসও পায়। আর আমার কপালে জোটে লাড্ডু, তাও অঙ্কের খাতায়। আমার মনে হয় লাড্ডু কিংবা গোল্লা দেওয়ার ব্যবস্থাটা আরও নগদ করা হবে। খাতায় পেন্সিল গোল্লা বসিয়ে কী লাভ? যে গোল্লা খায় তাকে 1 ভাঁড় রসগোল্লা দিলেই হয়, কিংবা গোটা অষ্টেক বড় বাজারের লাড্ডু, কিংবা তিলের নাড়ু দিলেও চলবে। একবার একটা খেয়ে 7 দিন আমার দাঁতের ব্যথা হয়েছিল অবশ্য। হাসর ঘ্যাস, পাশে একটা লরি এসে থামল, কাঠ বোঝায়। ক্যাবলা সেটা হাত তুলে থামিয়েছে। লরি ড্রাইভার গলা বের করলো, কি হয়েছে খোকাবু, তোমরা এখানে কি করছেন? আমাদের একটু রামগড়ে পৌঁছে দিতে হবে ড্রাইভার স্যার, পয়সা দিতে হবে যে 4 আনা। হ্যাঁ তাই দিব, তবে উঠে পড়ো, দেখি কাঠকে উপর বসতে হবে।
ঠিক আছে, কাটে আমাদের কোনো অসুবিধা হবে না। ক্যাবলা আমাদের তাড়া দিয়ে বললো, টেনিদা ওঠো। হাবলা, দেরি করিস নি, তুই হাঁ করে দাঁড়িয়ে থাকিস আছিস কেন, পালা ওঠো পর শিগগির। ওরা তো উঠলো, কিন্তু আমার ওটা কি অত সহজ? টেনে হিঁচড়ে কোনো মতে যখন লরির ওপরে উঠে কাঠের আসনে গুদিয়া হলুম, তখন আমার পেটের খানিকটা চামড়া নুন ঝাল উঠে বেরিয়ে গেছে, সারা গা চিরচির করে জ্বলছে। তক্ষুনি ভোঁক 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 করে আরও গোটার দুই হেঁকে গাড়ি ছুটল রামগড়ের রাস্তায়। একেই যাচ্ছে তাই নড়ছে কাঠগুলো, কখনো ধপাস করে উল্টে পড়ে যাচ্ছি, কখনো এদিকে সোজা যাচ্ছি, এদিকে সেদিকে ঘুরে যাচ্ছি, কোনো ঠিক নেই। আমি সোজা হয়ে উপুড় হয়ে শুয়ে একটা মোটা কাঠে চাপটে ধরে শুয়ে পড়লাম। লরিটা পাই পাই করে ছুটছে। আমার মনে হলো পেল্লায় ঝাঁকুড়ির চেটে আমার পেটের নাড়িগুড়ি সব একসাথে বেরিয়ে একা এক করছে। উফ, কি ঝাঁকুনি রে বাবা, কি ঝাঁকুনি। তা বন্ধুরা, এই অবধি এখন থাক, আর প্রায় শেষ হয়ে এসছে। বাকিটা তোমাদের বলবো। তোমরা আমাদের কেমন লাগলো শুনে তোমরা লাইক দেবে, লাইক দিয়ে কমেন্টস করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, আবার পরে আসবো।